তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগল আসলে কি কি কারণে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের প্ল্যাটফর্মটাকে হচ্ছে তার সার্চ ইঞ্জিনের সবার প্রথম স্থানটা দিবে। তো তার মধ্যে প্রথমে ছিল হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে ডোমেইনের এজ। এটা আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে হচ্ছে আপনার ডোমেইনের নেমটা যত পুরনো হবে গুগলের কাছে তত সেটা প্রায়োরিটি পাবে। এখন ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের এইচটিটিপিএস থেকে .com এর আগ পর্যন্ত যতটুকু ক্যারেক্টার থাকে এটুকুকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন। তো এই ডোমেইন আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হয় যে কোনো একটা ওয়েবসাইট থেকে বা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে বা ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে আমরা সেখান থেকে ডোমেইনটা ভাড়া নিয়ে থাকি। তো তখন হচ্ছে আমরা যত বেশি দিনের জন্য রেজিস্ট্রেশন করব, আমাদের ডোমেইনটা যত পুরনো হবে, আমাদের গুগলের র্যাঙ্কিং এর জন্য আমরা ভালো একটা প্রায়োরিটি পাবো। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। এখন এই যে ডোমেইনটা আমরা একটা কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করতেছি নিজেদের নামে, সেই রেজিস্ট্রেশন করার সময় আমরা কিন্তু একটা প্যাকেজ অনুযায়ী রেজিস্ট্রেশন করি। আমি যদি আপনাদের দেখাই, আমরা বেসিক্যালি যারা এই টপিক নিয়ে কাজ করি, এসইও বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা বেশিরভাগ অনেকেই যে ডোমেইন হোস্টিংটা পারচেস করি সেটা হচ্ছে নেমচিপ, দেন হচ্ছে এক্সেন হোস্ট। এই দুইটা সার্ভার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডোমেইন হোস্টিংটা নেওয়া হয়। তো নেমচিপ যে ওয়েবসাইটটা আছে এখানে হচ্ছে আপনার টোটালি ব্যবহার করতে হবে ইউএসডি। আপনি বাংলাদেশি কারেন্সি এখানে ইউজ করতে পারবেন না। এখান থেকে কোনো কিছু পারচেস করতে হলে আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং থাকতে হবে, আদারওয়াইজ আপনি এটা পারচেস করতে পারবেন না। মানে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড না হলে আপনি এখান থেকে কোনো কিছু পারচেস করতে পারবেন না। তবে এক্সান হোস্ট যেটা আছে এটা হচ্ছে আপনি চাইলে বিকাশের মাধ্যমেও টাকা দিতে পারেন, ইভেন আপনি চাইলে ইউএসডির মাধ্যমেও টাকাটা দিতে পারবেন, সমস্যা হবে না। এখন এই যে ডোমেইন হোস্টিংটা আমরা পারচেস করি, এই পারচেস করার সময় আমরা যে প্যাকেজটা নেই সেই প্যাকেজে হচ্ছে অনেক ধরনের টাইম লিমিট থাকে। আমি যদি আপনাদের দেখাই একটু নিচের দিকে এসে, যে আমি যদি এখান থেকে কোনো একটা জিনিস পারচেস করি, আমি এখান থেকে ধরেন ডোমেইন নিব। তো আমি এখান থেকে ডোমেইনের জন্য ক্লিক করলাম, ডোমেইন সেকশনে এসে আমার ডোমেইনের দরকার, এখানে ধরেন আমি আমার ডোমেইনের জন্য সার্চ করতেছি। আমি আমার নামের জন্যই সার্চ করছি, .com দিয়ে যদি আমি সার্চ করি, আমি এখানে দেখতে পাবো যে আমার নামে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, নাকি আমার পূর্বেই অন্য কেউ এই জিনিসটা কিনে নিছে। তো দেখেন আমার নামের এই যে ডোমেইনটা এটা অ্যাভেলেবেল আছে। তো এটাকে যদি আমি কিনতে যাই আমাকে প্রতি বছরের জন্য কত টাকা দিতে হচ্ছে? অ্যারাউন্ড $9। এটা যদি আমি পারচেস করি, আচ্ছা এখান থেকে আমি অ্যাড টু কার্ট দিলাম। এরপরে হচ্ছে এই যে ডোমেইনটা আমি কতদিনের জন্য কিনবো সেটার একটা অপশন আসবে। তো এখান থেকে দেখেন আপনি চাইলে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে পারবেন 1 বছরের জন্য, 2 বছর, 3 বছর, এরকম করে 10 বছর পর্যন্ত আপনি চাইলে এটাকে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে রেজিস্ট্রেশন লেন্থ, এই রেজিস্ট্রেশন লেন্থটা হচ্ছে গুগলের ভাষ্য মতে আপনি যদি 2 বছরের নেন সেটা আপনার জন্য খুব ভালো হবে, গুগলের কাছে এটা ভালো একটা সাপোর্ট থাকবে আপনার সাথে। বাট এখানে ব্যাপার হচ্ছে আপনি চাইলে 1 বছরেরও নিতে পারেন, কোনো প্রবলেম হয় না। এটা আসলে এখন আর খুব একটা ম্যাটার করে না এই যে ডোমেইনের রেজিস্ট্রেশন লেন্থটা, তারপরও 2 বছরের জন্য নেওয়া ভালো। আচ্ছা, এরপরে যেটা থাকে যে ডোমেইনের হিস্ট্রি, এই ডোমেইন থেকে আমি যদি এই ডোমেইনটা পারচেস করি, এই ডোমেইন থেকে আমার প্রিভিয়াস আমি যে কাজগুলো করেছি সেটা কেমন ছিল, কতটা ভালো ছিল, আমি কোনো অনৈতিক কাজ করেছি কিনা এই ডোমেইনটা নিয়ে, সেটার কিছু ব্যাপার থাকে, তার একটা হিস্ট্রি সাপোর্ট হিসেবে কাজ করে। এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। ধরেন আমার যেটা নাম, আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে চাই। এখন পোর্টফোলিও ওয়েবসাইট করতে গেলে আমার নামেই অবশ্যই হতে হবে। তো আমি যখন আমার নামের অনুযায়ী একটা
ওয়েবসাইট ক্রিয়েট করব তখন সেটা হয়ে যাবে এক্সাক্ট ম্যাচ, কারণ আমার টপিকটা ছিল হচ্ছে আমি নিজেই একটা টপিক ছিলাম। সো এক্ষেত্রে আমাদের এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা হচ্ছে যে আপনি যেই টপিকটা নিয়ে কাজ করবেন ঠিক সেম টপিকের উপরে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটা থাকবে। আচ্ছা, এরপরে যে ব্যাপারগুলো থাকে এগুলো আমরা পরবর্তী সময়ে ধীরে ধীরে শিখে নিব। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ বা নিশ সিলেকশন নিয়ে কথা বলবো। এখন এই নিশ সিলেকশনটা কি? নিশ সিলেকশনটা হচ্ছে গুগলে আমরা যে কোনো জিনিস নিয়ে যখন সার্চ করি, আমরা কোনো একটা টপিকের উপরেই তো সার্চটা করি, তাই না? ধরেন আমার যদি এখন একটা টি শার্টের দরকার হয় তাহলে আমি কি সার্চ করতেছি? বেস্ট টি শার্ট ফর মেন, তাই না? এখন এইখানে আমার টপিকটা ছিল কি? আমি এই যে সার্চটা করলাম এখানে আমার কিন্তু টপিক ছিল টি শার্ট, তাই না? জি। এখানে আমার টপিকটা হচ্ছে টি শার্ট। এখন এই টপিককে এসইওর ভাষায় বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় হচ্ছে নিশ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় টপিককে বা সাবজেক্টকে বলা হয় হচ্ছে নিশ। আচ্ছা, এখন এই নিশ অনুযায়ী এক একটা ওয়েবসাইট হয়। যেমন আপনার যদি একটা ব্লেন্ডারের প্রয়োজন হয় আপনি তাহলে সার্চ করবেন হচ্ছে বেস্ট ব্লেন্ডার ফর আইস, বা যে কোনো জিনিসের জন্য আপনার ব্লেন্ডারটা দরকার, আপনার কি কাজের জন্য ব্লেন্ডারটা দরকার সেই অনুযায়ী আপনি সার্চ করলেন গুগলে। এখন সার্চ করছেন ব্লেন্ডার রিলেটেড। ব্লেন্ডার রিলেটেড যখন সার্চ করছেন এখন দেখেন এখানে যত ধরনের ওয়েবসাইট আসবে সবাই কিন্তু ব্লেন্ডার নিয়েই কথাবার্তা বলতেছে। প্রত্যেকটা ওয়েবসাইটেই ব্লেন্ডার রিলেটেড কথাবার্তা আছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু নিয়ে কথাবার্তা নাই, এখানে সবই ব্লেন্ডার। এখন এই যে এক একটা টপিকের উপর বেস করে এক একটা ওয়েবসাইট হচ্ছে, এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে নিশ বেস ওয়েবসাইট। তো এই নিশগুলোকে আমাদের সিলেক্ট করে নিতে হয়। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছিল এতক্ষণ? জি না না, স্যার। মাঝখানে শোনা যাচ্ছিল না। ছিল না। আচ্ছা, মেবি নেটওয়ার্কের প্রবলেমের জন্য এমনটা হয়েছে। তো আমরা যখনই একটা ব্লেন্ডার নিয়ে সার্চ করতেছি তখন কি হচ্ছে আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো আসতেছে এই ওয়েবসাইট গুলো সবাই কিন্তু হচ্ছে ব্লেন্ডার নিয়েই কথাবার্তা বলছে। আপনি যদি খেয়াল করেন এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবাই হচ্ছে ব্লেন্ডার নিয়ে কথা বলে। এখন এই যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয় এক একটা ওয়েবসাইট তৈরি হয় এক একটা টপিকের উপরে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি হয় এক একটা করে টপিকের উপরে। এখানে কিন্তু যে কোনো মানে সব ধরনের টপিক নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয় না, একটা ওয়েবসাইট একটা টপিক নিয়ে তৈরি হচ্ছে। এখন এই যে এক একটা ওয়েবসাইট এক একটা টপিক নিয়ে তৈরি হয়
এই টপিক গুলোকে আমরা বলি হচ্ছে নিশ, আর এই নিশ রিলেটেড ওয়েবসাইটকে বলা হয় এক একটা নিশ ওয়েবসাইট। ঠিক আছে, তো এই নিশটাকে আমাদের সিলেক্ট করতে হয়, নিশটাকে আমাদের মূলত সিলেক্ট করতে হয়, কেননা আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোন টপিক নিয়ে কাজ করব এটা আমাদের আগে সিলেকশন করে দেখতে হবে যে আসলে আমি যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই টপিকটা এখন কেমন চলতেছে বা কেমন পারফর্ম করতেছে, বা সবাই এই টপিকটা নিয়ে কেমন সার্চ করতেছে গুগলে। তো এই টপিক গুলো সিলেকশন করার জন্য আমরা কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকি। তার মধ্যে আহ, একটা জিনিস আছে, আমি পার্সোনালি যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে যে অলটপ নামের একটা ওয়েবসাইট আছে, alltop.com। আপনারা যদি সেখানে যান, alltop.com, আমি এখান থেকে টপিক গুলো সিলেক্ট করি বেশিরভাগ ক্ষেত্রেই। তারপরেও আমার কাছে আরো কিছু ফাইল আছে যেগুলো আমি আপনাদের দিয়ে দিব। আহ, এখানে আমি একটু আসি। আমার কাছে একটা ফাইল আছে যেখানে হচ্ছে অ্যারাউন্ড 1781টার মতো টপিক দেয়া থাকবে বা নিশ দেয়া থাকবে, যেগুলো থেকে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন, কারণ একজনের মাথায় আসলে খুব বেশি টপিক আসে না। ধরেন আপনাদের, যদি আমি বলি যে আমাকে 5টা টপিক সিলেক্ট করে দেন, তাহলে আপনাদের মাথায় মাথায় ঘুরে ফিরে কি টপিক গুলো আসবে এক একজন করে একটু বলেন তো। um সেলফোন, হুম, তারপরে মুভিজ, আচ্ছা, অথবা আর কি, গাড়ি, তিনটা হলো। অ্যান্ড আর কি, এরোপ্লেন। এরোপ্লেন, আচ্ছা ঠিক আছে, 4টা। আরেকটা? আর একটা, আরেকটা কি? আচ্ছা, এরপরে কে আছেন? আপনি পারলেন না, 4টা হয়েছে। নুসরাত ম্যাম, আপনি বলেন 5টা আরেকটা হচ্ছে, টপিক। আরেকটা হচ্ছে ওয়াচ। আচ্ছা, ওয়াচ, ঠিক আছে, 5টা হলো। নুসরাত ম্যাম, জি স্যার। জি, 5টা টপিক আপনার মাথায় আসে যে টপিক গুলো সেগুলো একটু বলেন। বুকস, হ্যাঁ। তারপর হচ্ছে মেডিসিন, মেডিসিন। ড্রেস, ওকে। ফুড। ফুড। আচ্ছা, 5টা হয়ে গেছে না? না, 4টা হয়েছে। 4টা। আরেকটা বলেন। আরেকটা তো কালার, অর মানে কালার রিলেটেড কাজ যেগুলো আমরা করি। আচ্ছা ঠিক আছে, কালার। এরপরে কে আছেন? জাহিদুল সাহেব, আপনি বলেন। ভাই আমি একটু বাইরে ছিলাম তো, আমি এখনো মানে সেভাবে ক্যাচ করতে পারিনি। তাহলে কি জিজ্ঞেস করছেন? তো জয়েন করছি আমি। তো একটু সময় টাইম দেন, আপনিও বুঝে যাবেন আমরা কি নিয়ে কথা বলতেছি। আহ জারিন ম্যাম, আপনি বলেন। সোশ্যাল ইস্যুস, তারপর হ্যান্ডমেড যে জিনিসগুলো হয়, ডিআইওয়াই স্টাফ, হুম হুম, তারপর ফিটনেস, ফ্যাশন, মেকআপ, আচ্ছা, আর কি স্কিন কেয়ার এরকম কিছু হতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে যে আছেন, ও ইনিও জারিন ম্যাম, আসলে নাম। ভাইয়া ওটা আমারই আইডি। মানে আপনার 2টা আইডি আছে? মানে আমি শুনতে পারতেছি না ল্যাপটপ দিয়ে, মেবি আমার ল্যাপটপে প্রবলেম করতেছে সাউন্ড শোনার জন্য, আমি মানে ফোন দিয়ে করছি, ফোন দিয়ে হেডফোন অ্যাড কানেক্ট করে। হয়েছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখেন, আমরা যখনই টপিক আলোচনা করতে বলি আমাদের মাথায় কিন্তু খুবই সিমিলার টপিক গুলোই ঘোরাফেরা করে। ঠিক আছে,
আহামরি খুব একটা কিন্তু ডিফারেন্স থাকে না, আমরা খুব নিজস্ব সার্কেলের মধ্যে থেকে টপিক গুলো নিয়েই আলোচনা করি। কিন্তু এই পৃথিবীতে এত পরিমাণের টপিক আছে যার উপরে ওয়েবসাইট তৈরি হয়, তা আমাদের ধারণার বাইরে। দেখেন, আমি কিন্তু আপনাদের যখনই বলতে বলছি 5টা টপিক, আপনাদের স্ক্রিনেই আমি 5টা টপিক শেয়ার করে রাখছি, যদি একটু খেয়াল করেন। হ্যাঁ ভাইয়া, এই জন্য তো এগুলা বলিনি, অন্যগুলা বললাম। আমি কিন্তু এখানেই শেয়ার করে রাখছি আপনাদের জন্য 5টা টপিক, যাতে করে আপনারা ইজিলি বলতে পারেন। বাট হয়তো আপনারা খেয়াল করছেন অথবা খেয়াল করেননি। হ্যাঁ আমি, বাট আমি চিন্তা করলাম মেবি এগুলা বললে আবার বলবেন দেখে দেখে বলছি, তাই আমি অন্যগুলা বললাম। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে যে টপিক গুলো থাকে, আমাদের কি হয়, আমরা ঘুরে ফিরে সেই একই টাইপের টপিকের দিকেই সবাই চলে যাই, আমরা কিন্তু আনকমন কিছু ট্রাই করি না। তো এই কারণেই আমরা হচ্ছে, এই যে ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, এখানে টোটাল দেখেন হিউজ অ্যামাউন্টের টপিক আছে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ডিআইওয়াই এর মধ্যেও দেখেন আবার অনেকগুলো টপিক বা অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যদি দেখেন ডিআইওয়াই এর মধ্যে কি আছে, এগ্রিকালচার, অটো রিপেয়ার এট হোম, তারপরে হচ্ছে এখানে যদি কার পেইন্ট, কার পার্টস অনলাইন। সো এই জিনিসগুলো কি হচ্ছে, যে একটা টপিক বা একটা নিশ, সেই নিশের মধ্যে আবার আরো একটা টপিক বা আরো একটা নিশ, তাই না? আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এডুকেশনের মধ্যে এডুকেশন একটা টপিক। এখন এই এডুকেশন একটা নিশের মধ্যে বা টপিকের মধ্যে দেখেন আবার কতগুলো নিশ বা টপিক আছে। তো এই নিশগুলোকে মূলত বলা হয় হচ্ছে মাইক্রো নিশ। ব্রড একটা সেক্টর যেটা থাকে, যেমন হচ্ছে ধরেন ফুড বা হেলথ, এই জিনিসটা কি হয়, একটা বড় একটা টপিক। এখন এই ফুডের মধ্যেও কিন্তু আবার অনেকগুলো টপিক আছে, যেমন হচ্ছে ফুডের মধ্যে আমরা যদি দেখি হেলদি ফুড আছে, তারপরে হচ্ছে কিছু জাঙ্ক ফুড আছে, তারপরে ওয়েট লসের জন্য কিছু ফুড আলাদা থাকে, ওয়েট গেইনের জন্য কিছু স্পেশাল ফুড আলাদা থাকে। সো এরকম প্রত্যেকটা টপিকের মধ্যেও কিন্তু নতুন করে আরো কিছু টপিক থাকে, তাই না? তো এই যে মেইন টপিকটাকে আমরা মূলত বলি হচ্ছে মূল নিশ। এখন এই নিশের মধ্যে আবার যে ছোট ছোট নিশগুলো বের হয়, সেগুলোকে আমরা মূলত বলি হচ্ছে সাব নিশ বা মাইক্রো নিশ। এখন সেই মাইক্রো নিশকেও যখন আবার আমরা আরো ফিল্টার করি, যেমন যদি আমি বলি হোম অ্যাপ্লায়েন্স, যদি আমি একটা নিশ ধরি, ধরেন হোম অ্যাপ্লায়েন্স একটা নিশ, সেই নিশের মধ্যে আমি একটু নিচের দিকে আসি যদি এখানে পাই। আচ্ছা, এখানে মেবি দেয়া নাই, আমি আপনাদের এমনি দেখায় দিচ্ছি। ধরেন এখানে কি হচ্ছে, আমার হোম একটা নিশ আসতেছে, ঠিক আছে? এখন এই হোমের মাঝখানে, হোমের মধ্যে আবার কি কি জিনিস আসতেছে, আপনি যদি একটু খেয়াল করেন, যে হোমের মধ্যে আবার কি আসে, কিচেন আসতেছে না? জি। কিচেন কিন্তু আবার আরেকটা সাবনিশ আসতেছে। এখন এই কিচেনের মধ্যে আবার কি কি জিনিসের দরকার হয়? সিঙ্ক একটা জিনিস, যেটা আমরা ব্যবহার করে থাকি কিচেনের মধ্যে। গ্যাস স্টোভ। গ্যাস স্টোভ হতে পারে, ইভেন এটাও হতে পারে আমাদের যে হচ্ছে উম অন্যান্য যে আইটেম গুলো থাকে, সেই জিনিসগুলোও কিন্তু এক একটা টপিকের মধ্যে এক একটা টপিক, তাই হচ্ছে না? আমরা যখন হোম নিয়ে কাজ করতে যাব, তখন দেখতেছি হোমের মধ্যে কিচেনও পড়ে যাচ্ছে। এখন কিচেনের মধ্যে আবার সিঙ্ক পড়তেছে। এখন সিঙ্কের মধ্যে যদি আমি আবার কাজ করতে যাই, সিঙ্ক ওয়াশারও কাজ করতেছে।
যেটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করা হয়। তাহলে কি হচ্ছে, এইটা হলো একটা ব্রড নিশ, এই নিশের মধ্যে একটা সাবনিশ বা মাইক্রোনিশ, সেই মাইক্রোনিশের মধ্যে যে নিশটা আবার থাকবে সেটাকে মূলত বলা হয় হচ্ছে মিনি মাইক্রোনিশ। ঠিক আছে, একদম যেটা ফিল্টার থাকে। এখন এই যে নিশ, এই নিশটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? নিশ সিলেকশনের জন্য, টপিক সিলেকশনের জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমে যেটা থাকে, আমরা যে এই যে কাজগুলো করব বা নিশটাকে আমরা সিলেক্ট করব, সেটা সিলেক্ট করার জন্য আমাদের কিছু জিনিস করতে হয়। তার মধ্যে হচ্ছে গুগলের ট্রেন্ডটাকে আমাদের দেখতে হয়, যে আমাদের টপিকটা কেমন ট্রেন্ডে আছে। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, এই ট্রেন্ডটা জানার কেন দরকার? ট্রেন্ডটা জানার দরকার এই কারণে, বর্তমানে এখন আমাদের কি উইন্টার সিজন চলে আসতেছে, তাই না? এখন এই উইন্টার সিজনে যদি আমি সামার কালেকশন আপনাদের দেখাই ড্রেসের জন্য, তাহলে কি আপনারা সেই জিনিসগুলো কিনবেন? না। কখনোই না, আপনারা সেই জিনিসগুলো কিন্তু কিনবেন না। আবার যদি গরমের সময় আপনাকে আমি হচ্ছে ঠান্ডার বা শীতকালের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আপনার সামনে নিয়ে যেয়ে বলি আপনি এই জিনিসগুলো কিনেন, আপনি কি কিনবেন? কখনোই না। সো এই কারণে আমাদের মূলত জানতে হয় হচ্ছে যে গুগলের ট্রেন্ডে বা ট্রেন্ডে আমাদের জিনিসগুলো বা নিশগুলো আছে কিনা। করোনার আগে কেউ ফেস মাস্ক ব্যবহার করছেন খুব একটা? না, করা হয় নাই, শুধু খুব মেডিকেলে একটা, গেলে হয়তো। মেডিকেলে গেলে হয়তো, তাও খুবই কম। খুবই কম। জি। কিন্তু বর্তমানে যখন করোনা যখন ছিল, ফার্স্ট টাইম যখন করোনা আসলো, এক একটা মাস্ক কত টাকা করে কিনছেন আর কেনার জন্য কতক্ষণ লাইনে দাঁড়ায়ছিলেন বলেন? হ্যান্ড স্যানিটাইজার কেউ কি ব্যবহার করছে করোনার আগে? না, মানে এসব করোনার সময় কিন্তু হ্যাঁ, এই আমি করতাম। হ্যান্ড রাব ব্যবহার করছি, আমিও করেছি। ওইটাই। শতকরা কিন্তু আপনি যদি হিসাব করেন 90% মানুষ হ্যাঁ। ব্যবহারই করে নাই। মানুষ হ্যাঁ। তো জানতোই না এগুলা সম্পর্কে আগে। এক্স্যাক্টলি। সো এই কারণে হচ্ছে আমাদের ট্রেন্ড গুলো জানতে হয়, যে কোন টাইমে কোন প্রোডাক্টটা বা কোন জিনিসটা বেশি চলতেছে। যেমন এইটার জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে আমি যে ফাইলটা আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও কিছু নিশ সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আরো কিছু নিশ খুঁজে পেতে চান, তাহলে আপনাদের ডিরেক্টলি চলে যেতে হবে হচ্ছে amazon.com। কোথায় চলে যাবেন? amazon.com। amazon.com এ আসার পরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে ডেলিভার টু সিঙ্গাপুর আছে, এই ডেলিভার টু সিঙ্গাপুরটাকে চেঞ্জ করে আপনি এখানে একটা কোড ইউজ করবেন 10001। এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা জিপ কোড, আপনি এটাকে ব্যবহার করলেন, ব্যবহার করবেন। এইবার হচ্ছে মূল কারণ, যে এই জিপ কোডটা আমি কেন ব্যবহার করব। মূলত আমরা যারা অনলাইনে কাজ করি, আমাদের মূল টার্গেটেড কান্ট্রি থাকে হচ্ছে ইউএসএ। আমরা সবাই ইউএসএ বেজের উপরেই কাজ করি। হাতে গোনা খুবই কম মানুষ আছে যারা হচ্ছে ইউএস এর বাইরের দেশগুলোকেও টার্গেট করে, বাট আমরা যখনই ইউএসএ টার্গেট করে কাজ করি, আমাদের অন্যান্য দেশগুলো আমাদের টার্গেটের মধ্যে পড়ে যায়। সো এখান থেকে আমরা ইউএসএ সার্চ করলাম। এখন দেখেন এই লেফট সাইডে আমাদের যে অল সেকশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে অনেক ধরনের টপিক আমরা পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে দেখাই যে হচ্ছে সব বাই ডিপার্টমেন্টের মধ্যে আমি যদি সি অল দেই, দেখেন এখানে ইলেকট্রনিক্স, এটা একটা নিশ। ইলেকট্রনিক্স এর মধ্যে আবার যদি ক্লিক করি, দেখেন টিভি অ্যান্ড ভিডিও আরেকটা নিশ, হোম অডিও অ্যান্ড থিয়েটার এটা আরেকটা নিশ, ক্যামেরা, ফটো অ্যান্ড ভিডিও এগুলো আলাদা আলাদা নিশ। প্রত্যেকেই কিন্তু এক একটা আলাদা আলাদা নিশ হিসেবে এখানে কাজ করতেছে। এখানে যদি আমি আবার অন্য আইটেমে আসি, যে পেট সাপ্লাই, খুবই ট্রেন্ডি একটা জিনিস। পেটের মধ্যে দেখেন ডগ সাপ্লাই আছে, ডগ ফুড, ক্যাট সাপ্লাই, ক্যাট ফুড, ফিশ, স্মল অ্যানিমালস, বার্ড,
এই সবগুলোই কিন্তু প্রত্যেকে এক একটা আলাদা আলাদা নিশ হিসেবে কাজ করতেছে। তেমনি করে আমরা যদি এখানে যাই হচ্ছে ক্লথ অ্যান্ড শুজ, এখানে আসার পরেও যদি আমরা দেখি এখানে আবার মহিলাদের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা এক একটা টপিক আলাদা আলাদা করা আছে। তো আপনারা চাইলে এখান থেকেও এক একটা জিনিস সিলেক্ট করতে পারেন। হোম অ্যান্ড গার্ডেনিং টুলস এর মধ্যে যদি আমি ঢুকি, দেখেন এখানে আছে হোম ডেকর, ফার্নিচার, কিচেন অ্যান্ড ডাইনিং, বেড অ্যান্ড বাথ, এরকম করে প্রত্যেকেই কিন্তু এক একটা আলাদা আলাদা নিশ হিসেবে কাজ করছে এখানে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা নিশ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেয়ার পরে আমরা একটা না, কিছু কয়েকটা অ্যারাউন্ড 10 থেকে 15টা নিশ আমরা হচ্ছে একটা খাতায় নোট ডাউন করে নিব। নোট ডাউন করে নেয়ার পরে আমরা কি করব, আমরা ডিরেক্টলি আমাদের গুগলে এসে google.com এ প্রথমে যাই। আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন google.com এ আসবেন, আপনাদের লোকেশনটা কিন্তু হচ্ছে আপনি যে নেটওয়ার্কটা ব্যবহার করছেন সেটা লোকাল নেটওয়ার্ক দেখাবে। ধরেন আমি যদি এখানে সার্চ করি বেস্ট ব্লেন্ডার ফর আইস দিয়ে, তাহলে দেখেন এই সার্চ রেজাল্টের নিচে আমি যখনই আসতেছি, এখানে দেখেন আমার লোকেশন দেখাচ্ছে হচ্ছে বাংলাদেশ, তাই না? বাংলাদেশ, বটিয়াঘাটা, বাংলাদেশ। এটা হচ্ছে খুলনার একটা জায়গার নাম, যদিও আমার বাসা বটিয়াঘাটা না, আমার বাসা থেকে অনেক দূরে। তো সেই লোকেশনটা দেখাচ্ছে। তো আমার সামনে যত ধরনের সার্চ রেজাল্ট আসছে এই সবগুলোই হচ্ছে বাংলাদেশ কান্ট্রি বেস করে। এখন কি হচ্ছে, আমি এই জিনিসটাকে চেঞ্জ করব। যেহেতু আমার সম্পূর্ণ কাজ হবে ইউএসএ বেস, আমি আমার সার্চ ইঞ্জিনের সেটিংটাকে চেঞ্জ করে নিব। সেটা করার জন্য আমাদের এই সেটিং অপশনে চলে আসতে হবে, সার্চ সেটিং। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখেন রিজিয়ন সেটিং, শো মোর। নিচের দিকে এসে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে সেভ করে দিব। তারপরে কি হবে, আমার সার্চ ইঞ্জিন এখন কাজ করবে ইউএসএ বেস। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমাদের সার্চ ইঞ্জিন ইউএসএ বেস কাজ করতেছে, আমরা এখানে কি করব, গুগল ট্রেন্ড লিখে সার্চ করব। আমরা গুগল ট্রেন্ড থেকে আমাদের প্রোডাক্টের ট্রেন্ডটা আমরা দেখে নিব। এই গুগল ট্রেন্ডস লিখে আমরা যখনই সার্চ করব, আমাদের গুগলের একটা ওয়েবসাইট আসবে, এটাকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি কি করব, আমার যে টপিক গুলো আমি সিলেক্ট করছি বা নিশ গুলো আমি সিলেক্ট করছি, সেই নিশ গুলোকে এখানে পেস্ট করে আমি এটাকে দেখে নিব যে আসলে আমি কোন টপিক নিয়ে কেমন সার্চ পাবো বা এটা কেমন ট্রেন্ডে আছে। এখানে আসার পরে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টার্গেটেড কান্ট্রিটাকে চেঞ্জ করব। টার্গেটেড কান্ট্রি আমার বাংলাদেশ আছে, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী আমি চেঞ্জ করে নিব। আমি যে কান্ট্রি বেজে কাজ করতে চাই আমি সেই কান্ট্রি বেজ অনুযায়ী নিয়ে নিব। এখান থেকে আমি ইউএসএটাকে সিলেক্ট করি। ইউনাইটেড স্টেট। আচ্ছা, সিলেক্ট করার পরে এখন যদি আমি এখানে সার্চ করি, ধরেন আমি এখানে হেলথ নিয়ে কথাবার্তা বলতে চাই, হেলথ। আমি যদি হেলথ লিখে সার্চ করি, দেখেন কি হচ্ছে, আমার এই যে টপিকটা লাস্ট 12 মাসে ইউনাইটেড স্টেটে কেমন পরিমাণে সার্চ হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। এটার যে ট্রেন্ড ভ্যালু, সে ট্রেন্ড ভ্যালুটা হচ্ছে অলওয়েজ 75 এর মতোই থাকতেছে। শুরুর দিকে একটু বাড়তেছে, যেমন হচ্ছে জানুয়ারির 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এটা একটু বেশি ছিল, 100 এর কাছাকাছি ছিল। দেন আবার একটু নেমে গেছে। দেন অ্যারাউন্ড মে মাসের 30 তারিখে এটা আবার একটু কম ছিল। তারপরে আবার জুনের 5 তারিখের দিকে এটা আবার বাড়া শুরু করছে, আবার একটু কমছে, বাট এখন আবার ধীরে ধীরে বাড়তেছে। নভেম্বরের 7 তারিখ পর্যন্ত এটা আবার উপরের দিকেই যাচ্ছে। এখন যদি আমি লাস্ট 5 বছরের সার্চ ট্রেন্ডটা দেখতে চাই, যে 5 বছরে এই টপিকটার উপর কেমন সার্চ হয়েছে, সেটা যদি আমি একটু দেখি,
দেখেন তাও কিন্তু 50-এর উপরে আছে, ইভেন মাঝে সাঝে এটা 100-র কাছাকাছিও চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের সার্চের ট্রেন্ডটা দেখতে পারি। তবে অলওয়েজ আপনাদের মাথায় রাখতে হবে আমাদের যে সার্চ ট্রেন্ড এটা যেন সবসময় 50-র উপরে থাকে, 50-র নিচে যেন না আসে। আমরা যে জিনিসগুলো চেক করব তার মধ্যে হচ্ছে প্রথমেই দেখবো আমরা লাস্ট 1 বছরে এটা সার্চ ট্রেন্ড কেমন ছিল, দেন হচ্ছে লাস্ট 5 বছরে এটা কেমন ছিল, আর একটা হচ্ছে লাস্ট 90 দিনে এটার সার্চ কেমন হয়েছে, এটা আমরা দেখব। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা জিনিস যে আমি এটা তো দেখে নিলাম, এখন দেখার পরে আমি যদি এই টপিকটার সাথে অন্য একটা টপিকের কম্পেয়ার করতে চাই, যে আমাকে তো আসলে বুঝতে হবে যে আমি এই টপিকটা নিয়ে কাজ করব না, তাহলে আমি অন্য আরেকটা টপিক নিচ্ছি, সেই টপিকটা আমার জন্য কতটা ভালো হবে সেটা দেখার জন্য আমি কি করব, কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করার জন্য আমি ওই যে বলছি আপনারা কয়েকটা টপিক একসাথে সিলেক্ট করে নেবেন, তবে অবশ্যই এমন টপিকগুলো সিলেক্ট করবেন যে টপিকগুলোর উপরে আপনি একটু ইন্টারেস্ট ফিল করেন। কারণ আমি সবসময় বলি সবাইকে যে আপনি কাজ করতে গেলে সেই কাজের উপরে যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। এখন ধরেন আপনি একটা ওয়েবসাইটে লেখালেখি করবেন বা আপনি ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, এখন কাজটা করতে গেলেন আপনি ম্যাথে খুব কাঁচা, এখন আমি আপনাকে বারবার ম্যাথ নিয়েই কাজ করতে বলতেছি, ম্যাথ করতেই দিচ্ছি, আপনার কি জিনিসটা ভালো লাগবে? একটা সময় যে বোরিং হয়ে যাবেন না, বোরিং ফিল করবেন। আপনার যে কাজটা করতে ভালো না লাগে আপনাকে যদি সেই কাজটাই করতে দেওয়া হয় বারবার, আপনার কিন্তু কাজের প্রতি মন বসবে না। সো এমন কিছু টপিক ফলো করবেন যে টপিকগুলো আপনি ইন্টারেস্ট ফিল করেন। তো ধরেন আমি কিছু টপিক সিলেক্ট করে নিয়ে সেগুলোর আমি কম্পেয়ার করছি। এখানে যদি আমি এই টপিকটার সাথে হেলথের সাথে যদি আমি ফুড আইটেমটার একটু কম্পেয়ার করি, ফুড ইন্টারপ্রেস করি, দেখেন এইখানে লাস্ট 90 দিনে হেলথের তুলনায় ফুড আইটেমটা বেশি সার্চ করা হয়েছে। এখানে রেড যে মার্কিং এ আছে সেটা হচ্ছে ফুড, আর ব্লু মার্কিং এ যে আছে সে হচ্ছে হেলথ। তাহলে দেখেন মানুষ হেলথের থেকে ফুডে সচেতন, ফুড রিলেটেড সার্চটাই বেশি হয়েছে। ঠিক আছে, তাও অনেকটা, এটা হচ্ছে বারবার নিচের দিকে আসছে আর এই বারবার উপরের দিকেই গেছে। এখন এর সাথে যদি আমি আরো একটা টপিক অ্যাড করি যদি কম্পেয়ার করার জন্য, তাহলে আমি যদি এখানে অ্যাড করি গেম, দেখেন তাহলে এবার কি হচ্ছে, সবাইকে পার করে দিয়ে সে সবার উপরেই আছে। মানে মানুষের স্বাস্থ্য আর খাবারের থেকে গেমের প্রতি ঝোঁক বেশি আসতেছে। তো এটা হচ্ছে লাস্ট 90 দিনে। আমি যদি লাস্ট 1 বছরেরটা দেখি, 12 মাস 12 মান্থেরটা যদি আমি ক্লিক করি, দেখেন সেক্ষেত্রেও কিন্তু গেমসটা এখন ধীরে ধীরে অনেকটাই উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, খাবারেরটা সমান্তরালি আছে, খুব একটা উপরেও যাচ্ছে না, খুব একটা নিচেও আসতেছে না লাস্ট 1 বছরে। তো এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের ক্যাটাগরিটা দেখে নিতে পারবো বা আমি আমার নিশের ট্রেন্ডটা দেখে নিতে পারবো, যাতে করে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারি। এখন আপনি যদি একটু নিচের দিকে আসেন যে আপনি কোন কোন দেশ আপনার এই ক্যাটাগরির উপরে নির্ভর করছে বেশি, কোন কোন এরিয়া, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, যে ইউনাইটেড স্টেটের কোন কোন স্টেট গুলো আপনার এই টপিকের উপর সার্চ বেশি করছে, এখানে প্রত্যেকটাই দেয়া আছে। যেমন হচ্ছে এখানে আহ হেলথটা দেয়া আছে, হেলথের কোন কোন জায়গায় কত বেশি সার্চ করা হয়েছে সেটা এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে হচ্ছে ফুড রিলেটেড, এখানে দেয়া আছে গেমস রিলেটেড। এখন এই যে নিশটা আমরা সিলেক্ট করলাম, আমরা নিশটা সিলেক্ট করে নিলাম ট্রেন্ড দেখে, যেটা সব থেকে বেশি ট্রেন্ডে আছে আমরা সেই নিশটাকে সিলেক্ট করে নিছি। এখন এই নিশটা সিলেক্ট করার পরে এখন এর অনুযায়ী যদি আমি র্যাঙ্কিং এ আসতে চাই এই টপিকের উপরে, তাহলে আমার যে সর্বপ্রথম জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। সর্বপ্রথম কোন জিনিসের দরকার হবে?
কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা কি? সবার মনে এই প্রশ্ন আসবে যে আসলে একটা কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে কোনো কিছু খোঁজার জন্য যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। সেটা শুধুমাত্র গুগল না, আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু খোঁজার জন্য যে কথাটা লিখে সার্চ করি সেটাকেই মূলত বলা হয় হচ্ছে কিওয়ার্ড। যেমন এখানে আমি সার্চ করছি কি লিখে, বেস্ট ব্লেন্ডার ফর আইস, তাহলে এই কথাটাই আমার জন্য একটা কিওয়ার্ড হয়ে আসতেছে। এই টপিকের উপরেই বেস করে এই ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং এ আসছে, বা এই কিওয়ার্ডের উপর বেস করেই এই ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং এ আসছে। এখন দেখেন আমি যদি এখানে শুধুমাত্র কয়েকটা কথা চেঞ্জ করে দেই, এখানে যদি আমি বেস্ট টি শার্ট ফর মেন লিখি, তাহলে কিন্তু আর ওই সেম ওয়েবসাইট গুলো আর র্যাঙ্কিং এ আসতেছে না, তাই না? আলাদা টপিকের উপরে আলাদা ওয়েবসাইট আমার এখানে র্যাঙ্কিং এ আসতেছে। এখন কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি বা কিওয়ার্ডটা লিখে আমি খুঁজতেছি, সেই কিওয়ার্ডটাও কিন্তু কিওয়ার্ডটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার এখান থেকে ওয়েবসাইট গুলোও চেঞ্জ হয়ে গেছে। তো একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করে কিসের উপর বেস করে? স্যার নিশের উপরে আর কিওয়ার্ডের উপরে। এক্স্যাক্টলি, একটা নিশের উপরে আর একটা কিওয়ার্ডের উপর বেস করে সে হচ্ছে গুগলে র্যাঙ্ক করে। এখন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা তো আমাকে খুঁজে বের করতে হবে যে আমি আসলে আমার যে নিশ বা আমার যে টপিক, সেই টপিকের উপরে কোন কিওয়ার্ড গুলো দিয়ে বেশি মানুষ সার্চ করে, ইভেন এই কিওয়ার্ডটা আমার জন্য কতটা কঠিন হবে এটা নিয়ে র্যাঙ্কে আসার জন্য, বা কতটা সহজ হবে, বা এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করার পরে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি র্যাঙ্কিং এ আসি তাহলে আমার কেমন আর্নিং জেনারেট হবে, আমার সেই জিনিসগুলো জানতে হবে। কারণ আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, আপনি করেন বা আপনার ক্লায়েন্ট করেন, তখন কি হচ্ছে, তার একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হচ্ছে। So, সেই অ্যামাউন্টটা তো তার উঠাতে হবে। এখন কিভাবে উঠাবে? এই কিওয়ার্ডের উপর র্যাঙ্কে এসে সে একটা অ্যামাউন্ট কিন্তু বের করে নিবে। এখন এই অ্যামাউন্টটা বের করার জন্য তাকে প্রথমে কি করতে হচ্ছে, একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হচ্ছে। এখন কিওয়ার্ড সিলেকশনের জন্য ধরেন আপনাদের যদি আমি এক একটা করে নিশ দেই, সেই নিশের উপরে আপনি কি কি লিখে সার্চ করতে পারবেন। ধরেন আমি আপনাদের একটা নিশ দিলাম যে হচ্ছে ডায়াবেটিক্স একটা রোগ, সবাই জানি। এখন এই ডায়াবেটিক্স এর উপর বেস করে আপনারা কিছু কিওয়ার্ড বলেন তো, যে এই ডায়াবেটিক্স রিলেটেড কি কি কথা লিখে মানুষ সার্চ করতে পারে গুগলে। symptoms of diabetes, how to control diabetes, আচ্ছা, তারপর আর মাথায় আসছে না। মাথায় না আসাটাই স্বাভাবিক, কেননা হচ্ছে একটা মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না এতগুলো সার্চের টপিক মাথায় রাখা, যে মানুষ আসলে কি কি লিখে সার্চ করে এত কিছু মাথায় রাখা কখনোই পসিবল না। তো এই জিনিসগুলো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে আসলে মানুষ আমার টপিকটার উপর বেস করে কি কি লিখে গুগলে সার্চ করে। ঠিক আছে, তো এটা আমাদের জানার জন্য আমরা একটা টুলস ব্যবহার করি। কি ব্যবহার করি? একটা টুলস। সেই টুলসটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। টুলসটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা আপনারা নোট করে রাখেন। আমরা আমাদের কিওয়ার্ড সম্পর্কে ডিটেলসে তথ্য পাওয়ার জন্য বা কিওয়ার্ডের ধারণা নেওয়ার জন্য, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য যে টুলসটা ব্যবহার করে থাকি, সেই টুলসটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন এই গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলসটা ব্যবহার করার জন্য আমাদের গুগলে একটা অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে মেইল অ্যাড্রেস আছে কার কার? সবার? জি স্যার। আচ্ছা, যার যার মেইল অ্যাড্রেস চ্যাট বক্সে একটু সেন্ড করেন তো, সবার মেইল অ্যাড্রেস এক এক করে সবাই হচ্ছে সবার মেইল অ্যাড্রেসটা টাইপ করেন চ্যাট বক্সে।
আচ্ছা আর কেউ বাকি আছে? মেবি জাহিদুল সাহেব বাকি আছে। আচ্ছা জাহিদুল সাহেবও দিয়ে দিছেন। আচ্ছা আপনাদের সবার মেইল গুলোই সুন্দর আছে, কিন্তু কিছু কিছু লোকের মেইল থাকে কেমন, মেইলের পরে এত কিছু লাগায় দেয় যে আসলে বলার বাইরে, সেগুলো আসলে প্রফেশনাল মেইল হয় না। তো আমরা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব, অবশ্যই আমাদের মেইল একটু প্রফেশনাল হওয়া দরকার। কেন? আপনি যখন ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনি যখন কাজ করবেন, আপনার সবকিছুই কিন্তু মেইলের উপর ডিপেন্ড করবে। তো আপনাদের যাদের মেইল গুলো পার্সোনাল কাজে ব্যবহার হয়, যেসব মেইল গুলো, আমি আপনাদের জন্য বলবো, এখানে সবাই হচ্ছে মেইল গুলোকে কোনো না কোনো পার্সোনাল সেক্টরে ইউজ করছেন, তাই না? জি। আচ্ছা, আপনারা চাইলে একটা নতুন মেইল ক্রিয়েট করে নিতে পারেন আমাদের এই কাজের জন্য। কাজের ক্ষেত্রে আপনি চাইলে নতুন মেইল ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ কাজের থ্রুতে অনেক ধরনের মেইল আসবে যেগুলো আপনার পার্সোনাল ফাইলের সাথে আপনার পার্সোনাল মেইলে মিশে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটা আলাদা মেইল ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে সার্চ বারে এসে আমরা সার্চ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখেন ফার্স্টেই আমাদের সামনে এখানে একটা ইউআরএল আসছে, যেটা হচ্ছে https://ads.google.com/home/tools/keyword planner। আমরা এই ইউআরএলটাকে ওপেন করব। এই ইউআরএলটাকে ওপেন করার পরে আমাদের এখানে কি করতে হবে, আমাদের সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে কি হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে তাই আমার সামনে এমন আসতেছে, বাট আপনাদের সামনে এই দুইটা অপশন আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলেন, দেন আপনার একটু সময় ওয়েট করতে হবে। এখানে আসার পরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি যদি যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দেন, আপনার কিন্তু কাজ করতে পারবেন না। এই টুলসটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে গুগলে যারা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করে। আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কথা বলছিলাম, খেয়াল আছে? জি, গুগলকে পে বলছিলেন। করে যারা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসে, তাদের কাজ হচ্ছে এই টুলসে। বাট আমরা এই টুলসটা থেকে নিজেদের কাজ করে নিব। সো এক্ষেত্রে আমরা এখানের কোনো কিছুই সিলেক্ট করব না, আমরা একটু নিচের দিকে এখানে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড আছে, আমরা এই সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পরে, সরি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে ফেলছি, ব্যাকে যাই, ব্যাকে যে সুইচ টু এক্সপার্ট মোড, সুইচ টু এক্সপার্ট মোডে আসার পরে এখান থেকে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ইন্টারফেসে আসার পরে আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আচ্ছা, এখন অনেকের মধ্যে কোশ্চেন আসতেছে এই জিনিসগুলো কি, তাই না? এই জিনিসগুলো হচ্ছে যখনই অ্যাডস ক্যাম্পেইন রান করা হয় তখন সেলস এর জন্য যদি কেউ অ্যাড রান করতে চায় তাহলে এখান থেকে সেলস সিলেক্ট করতে হয়। লিডের জন্য মানে কোনো ভিজিটরদের ইনফরমেশনের জন্য হলে লিডস,
ট্রাফিক যদি ভিজিটর নিতে চায় তাহলে ওয়েবসাইট ট্রাফিক, তারপরে আপনি যদি প্রোডাক্ট বা ব্র্যান্ডের জিনিসগুলো মানুষের সামনে নিয়ে যেতে চান তাহলে আপনি এখানে এটা দিতে পারেন। আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চাইলে আপনি এখানে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে পারেন। অ্যাপসের প্রমোশন দিতে গেলে এটা, তারপরে লোকাল স্টোরে আপনি যদি ভিজিটর আনতে চান তাহলে এখানে দিতে পারেন। বাট আমরা এখান থেকে কি করব, আমরা কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে আসি নাই, আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ করতে আসছি, কিওয়ার্ডের আইডিয়া নিতে আসছি। সো আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখান থেকে বিলিং কান্ট্রি, বিলিং অ্যাড্রেস দিতে বলবে, তো আমাদের এটা দরকারই নেই। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। নো ডোন্ট সেন্ড মি পারফরম্যান্স টিপস, এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে যেতে হবে। এক্সপ্লোর অ্যাকাউন্টে আসার পরে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার টুলসটা ইউজ করব। তো টুলসটা ইউজ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টুলস এন্ড সেটিং এ আসতে হবে। টুলস এন্ড সেটিং থেকে আমাদের ক্লিক করে চলে আসতে হবে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কোথায় আসতে হবে, টুলস এন্ড সেটিং, টুলস এন্ড সেটিং থেকে প্ল্যানিং, প্ল্যানিং এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানার, আমরা জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমরা কি কাজ করতে আসছি, নতুন কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে, তাই না? এখন এই নতুন কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করতে হবে। ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে আমরা আমাদের যে নিশটাকে সিলেক্ট করছি সেই নিশটা এখানে সার্চ করব। ধরেন আমি যদি এখানে ডায়াবেটিক্স লিখি, এখানে লোকেশন বাংলাদেশ চলে আসছে, আমি এই লোকেশনটাকে কেটে দিব। লোকেশনটাকে আমি কি করব, ইউনাইটেড স্টেট দিয়ে দিব, ইউনাইটেড স্টেট কান্ট্রি, এটাকে আমি টার্গেট করলাম। আপনি চাইলে বাংলাদেশ টার্গেট করে এখান থেকে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এখানে কি করছি, ডায়াবেটিক্স এর পাশাপাশি আমার নিশের সাথে যায় এরকম কিছু কিওয়ার্ড যেগুলোকে বলা হয় হচ্ছে সিট কিওয়ার্ড। মানে আপনার ধরেন ডায়াবেটিক্স নিয়ে আপনি জানেন, এখন ডায়াবেটিক্স সম্পর্কে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন সেগুলো। আমি যদি ডায়াবেটিক শু দিয়ে দেই, শু দিয়ে দেই, এটাও আমার একটা সিট কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এরকম আপনার মাথায় যে টপিক গুলো আসবে, আপনার মানে নিশ অনুযায়ী আপনার মাথায় যে সকল কিওয়ার্ড গুলো আসবে সেই কিওয়ার্ড গুলোকে আপনি এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, গেট রেজাল্টে ক্লিক করবেন। গেট রেজাল্টে ক্লিক করলে আপনার সামনে এখানে দেখেন কি হচ্ছে, কিছু কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিচ্ছে। এখন দেখেন এখানে কতগুলা রেজাল্ট পাইছে, 1575টা কিওয়ার্ডের আইডিয়া অ্যাভেলেবেল। এখন এখানে শুধুমাত্র ডায়াবেটিক্স লিখে প্রতি মাসে গুগলে কতবার সার্চ হয়, 1 লাখ থেকে 1 মিলিয়ন পর্যন্ত। তারপরে ডায়াবেটিক শু লিখে কত সার্চ হয়, 10,000 থেকে 1 লাখ পর্যন্ত। এখানে দেখেন কত ধরনের আইডিয়া দেয়া, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস সিমটমস, তারপরে হচ্ছে এদিকে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, নরমাল ব্লাড সুগার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ঠিক আছে, লো ব্লাড সুগার সিমটম। এত কিছু কি আমাদের মাথায় আসছিল প্রথমে যখন আমরা ডায়াবেটিক নিয়ে কথা বলছিলাম? এখানে দেখেন 1500-র উপরে আইডিয়া দেয়া আছে। সো এত কিছু কিন্তু আমাদের মাথায় আসে না, একটা মানুষের মাথায় আনা সম্ভব না। এখানে দেখেন আমরা চাইলে আরো করতে পারি, আমাদের জিনিসে আমরা আরো জিনিস অ্যাড করতে পারি। যেমন ডায়াবেটিক ফুড, এটাকে যদি আমি অ্যাড করে দেই,
তারপরে যদি আমি আবার গেট রেজাল্টে দিয়ে দেই, দেখেন আমার রেজাল্ট আরো বেড়ে গেছে, তাই না? এখানে আগে ছিল 1500, এখন হয়েছে 2400। তো এই যে আইডিয়া গুলো, এখন আমরা কি আমাদের ডায়াবেটিক্স রিলেটেড জিনিসগুলো নিয়ে আমরা আরো কিছু টপিক পেয়ে গেলাম, কিওয়ার্ড পেয়ে গেলাম, কিওয়ার্ডের ধারণা পেয়ে গেলাম। তো এই জিনিসগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি, বা এইগুলোর আন্ডারে আমরা আমাদের কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারি যে এর মধ্যে থেকে বেস্ট কিওয়ার্ড কোনটা। ঠিক আছে? তো এর মধ্যে থেকে যদি আমরা আবার ফিল্টার করতে চাই, ফিল্টার করার জন্য এখানে দেখেন কিছু সেকশন আছে। এই সেকশন সম্পর্কে আপনাদের আগে পরিচয় করায় দেই। প্রথমে হচ্ছে কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড গুলো লিখে গুগলে সার্চ করা হয়। এখন কত পরিমাণে সার্চ করা হয়, যেটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। এই অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমের শর্ট ফর্ম হচ্ছে এমএসভি, মান্থলি সার্চ ভলিউম। এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখেন। আমরা এরপর থেকে আর সার্চ ভলিউম বলবো না, আমরা এমএসভি বলবো বা এসভি বলবো। ঠিক আছে? সার্চ ভলিউমের শর্ট ফর্ম হচ্ছে এসভি, আর মান্থলি সার্চ ভলিউমের শর্ট ফর্ম হচ্ছে এমএসভি। এখন এসভি আর এমএসভি কে আসলে মূলত সিমিলারই ধরা হয়। সার্চ ভলিউম বলতে আমরা মান্থলি বেসিস মিন করি, আমরা এখানে কেউ লাইফ টাইম সার্চ ভলিউম হিসাব করতে পারি না, এটা আসলে পসিবল না। তারপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশন হচ্ছে আপনার এই টপিকটা বা এই কিওয়ার্ডটা নিয়ে যত লোক এই পৃথিবীতে, যত ধরনের ওয়েবসাইট আছে, তাদের মধ্যে কতজন এই টপিকটা নিয়ে কাজ করতেছে, তাদের মধ্যে কতজন এই টপিকটা নিয়ে কাজ করতেছে, সেটাকে মূলত বলা হচ্ছে এখানে কম্পিটিশন। এরপরে যেটা থাকে, এই জিনিসটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে যারা অ্যাড নিয়ে কাজ করে তাদের জন্য। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে টপ অফ পেজ বিড। এই টপ অফ পেজ বিড হচ্ছে যে, আমি বললাম না যে টাকার উপর বেস করে তাদেরকে হচ্ছে র্যাঙ্কিং এ দেয়া হয়। তো এইখানে যখন এই টাকার উপর বেস করে তাদের র্যাঙ্কিং এ দেয়া হচ্ছে, এখন আপনার ওয়েবসাইটে যখনই সেই অ্যাড গুলো রান করা হয়, ধরেন আমি এইখানে এই যে আমি এইখানে যে ওয়েবসাইটটা বের করলাম, এই ওয়েবসাইটে দেখেন এই যে অ্যাডটা রান করা না, এটা একটা অ্যাড না, অ্যাডস বাই গুগল। এই অ্যাডটা মূলত পাবলিশ করা হয়েছে হচ্ছে কিসে? এই অ্যাডটা মূলত পাবলিশ করা হয়েছে এই টুলসটা থেকে। এখন এই টুলসটা থেকে যখনই পাবলিশ করা হয়েছে, এই টুলসের উপর বেস করে যখনই একটা পাবলিশ করা হয়, তখন কি হয়, এই কিওয়ার্ডের উপরে যদি কোনো অ্যাড পাবলিশ করা লাগে, তাহলে আপনাকে সর্বনিম্ন যে টাকা গুগলকে পে করতে হবে তা হচ্ছে 0.61। আচ্ছা, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত পরিমাণে টাকা দেয়া লাগতে পারে সেটা হচ্ছে 2.49। মানে একটা অ্যাড, এইবার এই যে জিনিসটা, এটা কিন্তু মূলত কস্ট পার ক্লিক বলা হয়, যেটার শর্ট ফর্ম হচ্ছে সিপিসি। মানে এই অ্যাডের উপরে, ধরেন এই অ্যাডের উপরে যদি আমি একটা ক্লিক করি, তাহলে কি হচ্ছে, এই আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলাম, বেস্ট টি শার্ট ফর মেন বা বেস্ট ব্লেন্ডার ফর আইস, এই যে কিওয়ার্ডটার উপর আমি সার্চ করছি, সেই কিওয়ার্ডের উপরে সার্চ করার জন্য আমি যখন এই ওয়েবসাইটটাতে আসছিলাম, এই juicerking.com এ আসার পরে আমি এই অ্যাডটা দেখতে পাইছি। এখন এই অ্যাডটার উপরে আমি যখন ক্লিক করতেছি, ওই কিওয়ার্ডটার যেটা সার্চ ভলিউম ছিল, সেই সার্চ ভলিউমের যে সিপিসি রেট বলতে এখানে যে টাকাটা উঠে আছে, এই টাকার একটা অ্যামাউন্ট কি হচ্ছে, এই ওয়েবসাইটের ওনারকে গুগল দিচ্ছে। এখানে আমি একটা ক্লিক করতেছি, এই ওয়েবসাইটের মালিক একটা অ্যামাউন্টের ডলার আর্নিং করতেছে। সো এইটাকে মূলত বলা হয় হচ্ছে সিপিসি, যার ফুল ফর্ম হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে কত টাকা খরচ হচ্ছে, সেটা হচ্ছে কস্ট পার ক্লিক। এখন এই
সিপিসির রেঞ্জটা আমাদের এই টুলসটা দেখাচ্ছে। এই টুলসটা কিন্তু আমাকে এক্সাক্ট অ্যামাউন্ট দেখাতে পারে না যে আসলে মূলত কত টাকা দেয়া হবে। এখানে দেখায় হচ্ছে একটা রেঞ্জ, বাট এই এক্সাক্ট অ্যামাউন্টটাও আমরা দেখব ইন ফিউচার। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ প্রপারলি করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে আসলে এক্সাক্ট ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে তখন আমরা প্রতি ক্লিকের বদলে আমরা কত ডলার করে পাবো। আচ্ছা, এরপরে যে জিনিসটা থাকে, এখন এই কিওয়ার্ড গুলোকে আপনার কি করতে হবে? ডাউনলোড করে নিতে হবে। এই কিওয়ার্ডটাকে ডাউনলোড করার জন্য আমরা কি করব, এই কর্নারে দেখেন উপরে ডাউনলোড কিওয়ার্ড আইডি অপশনটা আছে। তার আগে আমরা যদি এই কিওয়ার্ড গুলোকে আরো একটু ফিল্টার করে নিতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হবে এখানে অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টারে ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে কম্পিটিশন, এখানে আমরা ক্লিক করে আমরা এখানে অলওয়েজ মিডিয়াম আর লোটাকে নিব। হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলোকে আমরা একটু অ্যাভয়েড করব, দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব, কারণ আমরা শুরুর পর্যায়ে কাজ করতেছি। আমরা এখনই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করে উপরের দিকে আসতে আমাদের কষ্ট হয়ে যাবে। সো আমরা এই মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড গুলোকেই টার্গেট করব। আচ্ছা, এরপরে যদি আমি আরো ফিল্টার করতে চাই, ধরেন আমি এইখানে এই যে টপ অফ পেজ বিড লো রেঞ্জ, এটাকে যদি আমি মিনিমাম $1 করে দেই, যে $1 নিচের কোনো কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব না, তাহলে কি হচ্ছে দেখেন এখানে সর্বনিম্ন যে কিওয়ার্ড গুলোর বিড রেঞ্জ হচ্ছে $1 সেইগুলো আমার সামনে আসছে। তাহলে এই জিনিসগুলো ফিল্টার করা হয়ে গেলে আমি এখন কি করতে পারি, এটাকে ডাউনলোড করে নিতে পারি। এটাকে ডাউনলোড করার জন্য আমাদের এই উপরে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে .csv মানে হচ্ছে এক্সেল ফাইল, এটাকে আমরা ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে এটা আমরা আমাদের যে ফোল্ডারে ডাউনলোড করতে চাই সেখানে সেভ করে রাখবো। দেন দেখেন এই ফাইলটাতে যখনই আমি ক্লিক করতেছি, মানে ফাইলটা ওপেন করছি, তখন আমাদের সামনে এই কিওয়ার্ডের আইডিয়া গুলো চলে আসতেছে। এখান থেকে যদি আমি এই এক্সেলের এই ফাইলটাকে আমরা দেখি, যে দেখেন এখানে সব ধরনের কিওয়ার্ড গুলো চলে আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু উল্টাপাল্টা, কয়েকটা 5000, কয়েকটা আছে 50,000, কয়েকটা আছে 500। এখন এই জিনিসগুলোকে আমি কি করব, যেই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম সব থেকে বেশি সেগুলোকে আমি কি করব, টপের দিকে নিয়ে আসব, মানে উপরের দিকে। আর যেগুলো সার্চ ভলিউম একটু কম সেগুলোকে আমি ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাব। সেটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা করার জন্য আমাদের এক্সেলের কাজটা টুকটাক সবাই পারেন নাকি? স্যার বেসিকটা পারি। আচ্ছা, বেসিকটা পারলেই হবে, এখানে আমাদের কাজ সব বেসিকেরই, আর বাকি যে টুকটাক জিনিস লাগবে আমি দেখিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আপনাদের এই সি কলামটা, আমাদের যে কলামে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আছে, আমরা সেই কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন অটোসাম একটা অপশন আছে। অটোসামের এখানে এই যে অ্যারোটা আছে রাইট সাইডে, এখানে আমরা ক্লিক করব। সরি, অটোসাম না, আমাদের শর্ট অ্যান্ড ফিল্টারে আসতে হবে। শর্ট অ্যান্ড ফিল্টারে আসার পরে এখান থেকে আমরা কি করব, লার্জেস্ট টু স্মলেস্ট এ ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন এখানে যত ধরনের কিওয়ার্ডের সার্চ ভলিউম সব থেকে বেশি সেগুলো আগে চলে আসছে। এখান থেকে ধরেন আমি আবার সিলেক্ট করে নিলাম টোটালটা। সিলেক্ট করার পরে এখানে আমি কি করব, শর্ট অ্যান্ড ফিল্টারে আসলাম, তারপরে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট এ দিলাম, তারপরে এক্সপ্যান্ড দা সিলেকশন দিয়ে দিব শর্ট করে দিলে এখন দেখেন যেগুলো সার্চ ভলিউম সব থেকে বেশি তারা সবার উপরে, তারপরে ধীরে ধীরে কমতেছে, তাই না? তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা
ফিল্টার করে নিতে পারি। এখন ধরেন এই কিওয়ার্ড গুলোকে আমরা ফিল্টার করে নিলাম, এখন এর মধ্যে থেকে আমরা কোন কিওয়ার্ডটা বেস্ট সেই কিওয়ার্ড গুলোকে আমার খুঁজে বের করতে হবে, যে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করলে খুব ইজিলি গুগলের র্যাঙ্কে চলে যাব। এখন আপনাদের মধ্যে অনেকের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি বারবার বলতেছেন নিজের ওয়েবসাইট বা নিজের কিওয়ার্ড, এখানে নিজের কেন বলতেছেন? আমি এখানে নিজের বলতেছি আপনাদের বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি চাইলে এই সার্ভিসগুলো, এই কিওয়ার্ড রিসার্চ বা এই যা কিছু আছে সবকিছু ক্লায়েন্টের কাজেও ব্যবহার করতে পারবেন, আবার নিজের কাজেও ব্যবহার করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনারা যাতে সহজে বুঝেন, এই ক্ষেত্রে আমি বলতেছি বারবার আপনাদের ওয়েবসাইট সেই হিসেবে, ঠিক আছে? এটা আপনাদের আগে থেকে বলে দিলাম, কারণ হচ্ছে আমার লাস্ট ব্যাচের এক স্টুডেন্ট ছিল, সে আমাকে বলতেছে স্যার আপনি বারবার বলেন আমি হচ্ছে নিজের ওয়েবসাইট, বাট আমি তো ফ্রিল্যান্সিং করতে এসেছি, আমি তো নিজের ওয়েবসাইট খুলতে আসি নাই। তো এই কারণে আপনাদের যদি কারোর মনে এরকম কনফিউশন থাকে, তাই দূর করার জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে আপনারা চাইলে এই সার্ভিসটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও দিতে পারবেন, বাট আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার আপনাদের ওয়েবসাইট বা আপনাদের কিওয়ার্ড, আপনাদের টপিক এগুলোই বলতেছি, আর এভাবেই বলবো মনে হয় সম্পূর্ণ টাইমটাই, ঠিক আছে? সব কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তো এখন এই যে এই কিওয়ার্ডটা আমাদের জন্য ইজি নাকি কঠিন, এটা বোঝার জন্য আমাদের কিছু ফিল্টারিং করতে হবে, কিছু ইনফরমেশন বের করতে হবে এই কিওয়ার্ডটার উপর বেস করে। এখন কি কি ইনফরমেশন আমাদের বের করতে হয়, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা ফলো করে থাকি। তো এই সকল জিনিসগুলো আমি আপনাদের গ্রুপে পাবলিশ করে দিচ্ছি, যে একটা ইজি কিওয়ার্ড বা ইজি কিওয়ার্ড খোঁজার জন্য আমাদের কি কি জিনিসের দরকার হয়। আমি আপনাদের ফেসবুকে এটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি। সর্ট করার টাইমে কি অনলি সি কলামটাই সিলেক্ট করব, নাকি মানে এ এ কলাম এখান থেকে আমি আপনাদের গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি যে আমাদের একটা কিওয়ার্ড খোঁজার জন্য কি কি জিনিস ফলো করতে হয়। এই জিনিসগুলো আজকে খুব একটা বুঝতে পারবেন না, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে একদম অল ডিটেলস দেখবো যে আমরা আসলে কিভাবে একটা কিওয়ার্ডকে টোটাল ফিল্টারিং করে ফেলতে পারি, যাতে করে হচ্ছে আমাদের এটা বুঝতে খুব সুবিধা হয় যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি কেমন আর্নিং করতে পারবো বা কিভাবে কাজ করতে পারবো, এটা আমার জন্য কতটুকু সহজ হবে। তো এখান থেকে দেখেন আপনার যে কনফিউশনটা ছিল সেটা হচ্ছে যে এখানে আমি কি করব, আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি যে যেখানে ভলিউমটা মানে হচ্ছে সার্চ ভলিউমটা বেশি দেখাচ্ছে সেই কিওয়ার্ড গুলোকে আমি উপরের দিকে রাখতেছি। এখন ধরেন আমি চাই যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কম দেখাচ্ছে সেগুলোকে উপরের দিকে রাখবো, তার জন্য আমি কি করব, এই যে সার্চ ভলিউম এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কি করতেছি, শর্ট অ্যান্ড ফিল্টারে আসলাম। এবার এখান থেকে আমি সিলেক্ট করলাম শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে আমাকে বলতেছে আপনি শুধুমাত্র এই কলামটাকেই যদি ফিল্টার করতে চান তাহলে আপনাকে করতে হবে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, বাট আমরা চাচ্ছি টোটাল এরিয়াটাই ফিল্টার হয়ে যাক। তার জন্য আমাকে কি করতে হবে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন শর্ট। এখন দেখেন যাদের সার্চ ভলিউম সব থেকে কম তারা সবার উপরে, যাদের সব থেকে বেশি তারা নিচের দিকে। ক্লিয়ার? ওটা অটোমেটিকলি নিয়ে নিবে, আমাদের খুব একটা কষ্ট করে বারবার সিলেক্ট করতে হবে না, আচ্ছা ঠিক আছে? আদারওয়াইজ হ্যাঁ যদি আমি এরকম করতাম, ধরেন এখান থেকে এ টু জেড শর্ট অ্যান্ড ফিল্টারে যদি আমি স্মলেস্ট টু লার্জেস্টে আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দিয়ে শর্ট করতাম, শুধু এইটা চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে কোনো? না
এখন এটা যদি চেঞ্জ না হয় তাহলে এই যে সার্চ ভলিউম উলটপালট হয়ে গেল না? আসলে এই কিওয়ার্ডের তো এটা সার্চ ভলিউম না, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, এই কারণে হচ্ছে ওইখানেই অপশন দেয়া থাকে, তো ওটা ওইভাবেই বাই ডিফল্ট যেরকম থাকে সিলেক্ট করা, সেখান থেকেই আমরা জাস্ট শর্ট করে দিলেই টোটাল জিনিসটাই ফিল্টার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি যে আসলে একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি কি জিনিসের দরকার হয় আর আমরা কিভাবে সেটা করতে পারি। তো এটার জন্য আমাদের একটা টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটটাও আপনাদের আগামী ক্লাসে হচ্ছে টোটালি ফুললি কিভাবে ফিল আপ করবেন আমি সেটা দেখিয়ে দিব। মানে আজকেই যদি এত কিছু দিয়ে দেই একবারে প্রথম দিকে আপনাদের জন্য একটু কনফিউশনের একটা ব্যাপার চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদের এই ফরম্যাটটাকে ফলো করতে হয় আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য। এই ফরম্যাটটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো এই ফরম্যাট গুলো ফিল আপ করার জন্য আমাদের কিছু ইনফরমেশনের দরকার হয়, সেই ইনফরমেশন গুলোর মধ্যে এখানে যেগুলো দেয়া আছে সেটা হচ্ছে যে আমাদের মান্থলি যে সার্চ ভলিউম, সেই সার্চ ভলিউমটা আমাদের বের করতে হয়। বের করার জন্য আমাদের কি কি জিনিসের দরকার হয়? প্রথমত দরকার হয় হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানার, পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড সার্ফার নামের একটা এক্সটেনশন। কি এক্সটেনশন? কিওয়ার্ড সার্ফার। আমরা গুগলে সার্চ করি, স্যার এই এক্সটেনশনটা কি ক্রোমের জন্য? ক্রোমের জন্য। আপনি যে কোনো ব্রাউজারের জন্য ইউজ করতে পারেন, তবে যেহেতু আমরা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি তাই আমরা ক্রোমটাকে ইউজ করার জন্য প্রিফার করি, জি বুঝছেন? জি, অলরাইট। কারণ আমাদের ইন ফিউচার কাজ করতে হবে গুগলের অ্যাডসেন্স নিয়ে। তো অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট আপনি ওই মজিলা বা হচ্ছে অপেরা মিনি দিয়ে লগ ইন করলে প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা গুগল ক্রোমটাকেই প্রিফার করি সবার জন্য। তো এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে হচ্ছে আপনাদের দেখায় দিচ্ছি কি কি এক্সটেনশন গুলো আপনাদের দরকার হবে, সেগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে আমি এখানে সার্চ করে দেই কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে যদি আপনারা সার্চ করেন আপনাদের সামনে এই যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা আসবে। এটাকে আপনারা অ্যাড করে নেবেন, আমার অ্যাড করা আছে তাই আমি অ্যাড করছি না, আপনারা এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, এটা আমাদের আগামী ক্লাসে কাজে লাগবে, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে যে জিনিসগুলো শিখবো সেগুলো করতে হলে আমাদের এই এক্সটেনশনটার দরকার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে জিনিসগুলোর দরকার হয় সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডটা কমার্শিয়াল ইন্টেন্ট কিনা সেটা আমাদের দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করব সেটা আমরা দেখব যে আমাদের আহ, যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটার উপরে অ্যাডভার্টাইজার কেমন আছে। এখন আমার যে কিওয়ার্ডটা লিখে আমি র্যাঙ্ক করতে যাচ্ছি সেই কিওয়ার্ডের উপরে যদি কেউ অ্যাডই রান না করে, ধরেন কোনো অ্যাডভার্টাইজার নাই বা কোনো স্পন্সর নাই, তাহলে আপনি কি টাকা পাবেন কোনোদিনও? আপনার ওয়েবসাইটে যদি অ্যাডই শো না করে তাহলে তো আপনি সেখান থেকে কোনো আর্নিং জেনারেট করতে পারবেন না, কারণ আমাদের শর্তই হচ্ছে অ্যাডসেন্সের জন্য কি আপনার আপনার ওয়েবসাইটে অ্যাড প্রচার করতে হবে, আপনার অ্যাডে ক্লিক করতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটে যদি অ্যাডই না থাকে বা অ্যাড পাবলিশিং এর জন্য কোনো যদি অ্যাডভার্টাইজার না থাকে তাহলে তো আপনার সেখানে কোনো বেনিফিট হবে না। তাই আমাদের অ্যাডভার্টাইজার আছে কিনা সেটাও জানতে হয়। তার পাশাপাশি আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হয়, আমাদের গুগল ট্রেন্ডটা ব্যবহার করতে হয়, যে আমার কিওয়ার্ডটা কেমন ট্রেন্ডে আছে। যেমন করে আমরা হচ্ছে নিশের জন্য ট্রেন্ড বের করছিলাম, সেরকম ভাবে আমাদের এই কিওয়ার্ডেরও ট্রেন্ড বের করতে হয়। তার পাশাপাশি হচ্ছে আমাদের যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করলে আমার কেমন আর্নিং জেনারেট করতে হবে করতে পারবো, তার জন্য আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করি এস্টিমেট আর্নিং এর জন্য, যে আমাদের টোটাল কত ডলার আর্নিং হতে পারে তার জন্য। এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট হবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা,
তার জন্য আমরা হচ্ছে দুইটা ওয়েবসাইট ব্যবহার করে থাকি, দুইটাই টুলস বেজ ওয়েবসাইট। সেটা হচ্ছে spyfu.com নামের একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে moz.com। এখন এই moz.com বা spyfu ব্যতীত আমাদের আরো একটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে mozbar। mozbarও একটা এক্সটেনশন। এখন এই মজবারটাও আপনারা ইনস্টল করে রাখবেন। আমি এখানে দেখায় দিচ্ছি। মজ এক্সটেনশন লিখে যদি আপনারা সার্চ করেন, আপনাদের সামনে এরকম একটা এক্সটেনশন আসবে। এই এক্সটেনশনটাকেও আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই দুইটা এক্সটেনশন মাস্ট বি অ্যাড করে রাখবেন আপনাদের ক্রোমের প্রোফাইলে বা হচ্ছে আপনাদের ব্রাউজারে। এই দুইটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। এরপরে বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে আগামী ক্লাসে কথাবার্তা বলবো, যে আসলে এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব। যেমন এখানে বলা আছে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম থাকবে অ্যারাউন্ড 6000, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য। আমাদের কিওয়ার্ড দরকার পড়ে তিনটা সেক্টরে। কি কি সেক্টরে? একটা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য, একটা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য, আর একটা হচ্ছে সার্ভিসের জন্য। অ্যাডসেন্স কোনটা? যেটার মাধ্যমে আমার ওয়েবসাইটে গুগল অ্যাডভার্টাইজ পাবলিশ করে, ক্লিয়ার? আর অ্যাফিলিয়েট কোনটা? যেই কিওয়ার্ড গুলোর মাধ্যমে আমি কোনো প্রোডাক্ট সেল করি, কোনো প্রোডাক্ট সেল করি। এখন ধরেন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে জানতে চান, ধরেন কোনো একটা জিনিস সম্পর্কে ইনফরমেশন চান, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি জানেন না কিভাবে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে হয়, তো এখন এটা জানার জন্য আপনি গুগলে কিভাবে সার্চ করবেন? কেউ একজন বলেন তো, উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনি গুগলে কিভাবে সার্চ করবেন? Sir, we search how to set up Windows on PC or laptop. এরকম ল্যাপটপ, করে। আচ্ছা। এখানে আপনি প্রথমে কোন ওয়ার্ডটা ব্যবহার করতেছেন? How to? হাউ টু। এখানে হাউ টু মানে কি? আপনি জানার জন্য সার্চ হ্যাঁ, করতেছেন কিভাবে? কিভাবে। তাহলে এখন ওইখানে কি আপনার কোনো কিছু কেনার উদ্দেশ্য আছে? No. আপনার জানার উদ্দেশ্য আছে, তাই না? জি জি। আচ্ছা, এখন আপনি যখন ওইখানে জানতে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন না, এখন ওইখানে যদি আমি কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করি, তাহলে আপনি কি সেই জিনিসটা কিনবেন? কারণ আপনি যাচ্ছেন জানতে। না। আপনার ওইখানে দরকার হবে হচ্ছে কিভাবে উইন্ডোজটা সেটআপ দেয়, তার প্রপার একটা ইনফরমেশন। ইনফরমেশন। তো সেক্ষেত্রে ওখানে আমরা কি করছি? ইনফরমেশন গুলো শেয়ার করতেছি। এখন ওই ইনফরমেশনের মধ্যে গুগল কি করে? তার একটা অ্যাডভার্টাইজ রান করে। এখন এই অ্যাডভার্টাইজটা রান আমি কেন করতে দিব? তার প্রধান কারণ হচ্ছে, ধরেন আপনি যদি আমার ওয়েবসাইটে এসে আমার থেকে ইনফরমেশনটা জেনে নেন যে কিভাবে উইন্ডোজ 10 সেটআপ দিতে হয়, তাহলে সেখানে কি আমার কোনো বেনিফিট আছে? আমার কিন্তু না, কোনো বেনিফিট নেই। না, বেনিফিট নেই। benefit নেই। কারণ আপনি আসতেছেন আমার ওয়েবসাইট থেকে জেনে নিয়ে আপনি চলে যাচ্ছেন, আমার বেনিফিট কোথায়? এখন তাহলে আমি কেন খামাখা আপনাকে এই ইনফরমেশন গুলো দিব? কোনো কারণই তো নাই। আমার সময় নষ্ট করে, আমি পরিশ্রম করে আপনাকে কেন আমি ইনফরমেশন দিব, তাই না? এই খামাখা জিনিসটাকে মানে দামি করার জন্য যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে গুগলের অ্যাডসেন্স। গুগল কি বলতেছে? আপনি ইউজারকে ইনফরমেশন দেন, আমি আপনার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনাকে আমি পেমেন্ট দিব। তো সেক্ষেত্রে কি হচ্ছে? আপনি ইনফরমেশনের বদলে কিছু টাকা পাচ্ছেন। এটা যায় হচ্ছে অ্যাডসেন্স এর মধ্যে, যেখানে আপনার ওয়েবসাইটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট রান করা হয়। আচ্ছা, এরপরে যদি আসি, এরপরে কি আছে? অ্যাফিলিয়েট, যেটা অ্যাফিলিয়েট কিওয়ার্ড যেটাকে বলা হয়। এখন কোনো কিছু কেনার জন্য আপনারা ওয়েবসাইটে বা গুগলে কি লিখে সার্চ করবেন? ধরেন আপনি একটা মেকআপ বক্স কিনতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? জানেন ম্যাম, মেকআপ বক্স কেনার জন্য কি লিখে সার্চ করেন? মেকআপ বক্স
available in Bangladesh or Dhaka. তারপরে এরকমও কোন তো হতে ব্র্যান্ডের পারে। নেম, হ্যাঁ, যে ব্র্যান্ডের ব্র্যান্ডের নেম। কিনবে সে নেম দিয়ে। বক্স তো আর ব্র্যান্ডের হয় না, মানে মেকআপ ব্র্যান্ডের হয়, তখন ওই নাম দিয়ে সার্চ করলে মানে মেকআপের কথাই স্পেসিফিক। বলছি। জাস্ট মেকআপের কথাই বলছি, আর আমার মেকআপ সম্পর্কে অতটা ধারণা নাই, তাই বক্স বলে ফেলছি হয়তো বা। ঠিক আছে। আচ্ছা, তো এরকমও তো হতে পারে যে টপ 10 মেকআপ বক্স ইন বিডি। হ্যাঁ হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যে মানে এইভাবে কেউ সার্চ করে যে টপ 10 সার্চ মেকআপ করে না বক্সেস। আসলে। আচ্ছা, দেখেন তাহলে কি পরিমাণ সার্চ হয় এরকম। টপ 10 ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এরকম লিখে কত পরিমাণে সার্চ করা হয় গুগলে, তার একটা সমীকরণ আপনাদের দেখেন। হ্যাঁ ব্র্যান্ড নিয়ে প্রবাবলি করতে পারে মানুষ। এখানে ব্র্যান্ড না, এখানে প্রোডাক্টের কথা আছে। তো এই রিলেটেড অনেক ধরনের সার্চ হয়, ঠিক আছে, এরকম লিখেও অনেক সার্চ করে। কেন সার্চ করে? আপনি যদি দেখেন গুগল এই রিলেটেড সাজেশন দিচ্ছে, ঠিক আছে, গুগল এই রিলেটেড সাজেশন দিচ্ছে। এখন গুগল যেহেতু সাজেশন দিচ্ছে, তার মানে এটা লিখে মানুষজন সার্চ করে, হিউজ অ্যামাউন্টের মানুষজন সার্চ করে, যার কারণে এটা গুগলের সার্চ সাজেশনে আছে। আদারওয়াইজ এটা সার্চ সাজেশনে থাকতো না। সেটা যে কোনো প্রোডাক্টের উপর হতে পারে। এই টপ বা বাই এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো থাকে, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড, যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করে কোনো কিছু কেনার জন্য। কোনো কিছু কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে এরকম প্রোডাক্ট গুলোকে মূলত বলা হয় হচ্ছে, এরকম কিওয়ার্ড গুলোকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড। এখন এই অ্যাফিলিয়েট কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে? ধরেন আপনি কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন, আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি একটা পেন্সিল কিনবো, তাহলে আমি কি করছি? আমি পেন্সিলটা কেনার জন্য আগে আমার কি দরকার? পেন্সিল সম্পর্কে কিছু ধারণার দরকার, যে কোন পেন্সিল গুলো ভালো হতে পারে। তাই আমি কি করি, যখনই আমি সার্চ করি, আমি সার্চ করব কি লিখে, বেস্ট পেন্সিল রিভিউ, বা বেস্ট পেন্সিল ইন ওই জায়গা, একটা জায়গার নাম, এরকম আমি দিয়ে দিতে পারি। বা এরকমও হতে পারে বেস্ট পেন্সিল ফর আর্ট লিখে আমি যখনই সার্চ করতেছি, তখন কি হচ্ছে, আমার সামনে এমন কিছু ওয়েবসাইট আসতেছে। আপনাদের যদি আমি এটাই দেখাই, যে বেস্ট ব্লেন্ডার ফর আইস লিখে যখনই আমি সার্চ করতেছি, এই ওয়েবসাইটটা আসছে। এখানে দেখেন কি বলতেছে, 10 বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস অ্যান্ড ফ্রোজেন ড্রিঙ্কস ইন 2021। মানে এখানে 10টা ব্লেন্ডারের তথ্য দেয়া আছে, যেগুলো খুবই ভালো কিসের জন্য? বরফ গুঁড়ো করার জন্য। আর ফ্রোজেন যে ড্রিঙ্কস গুলো থাকে, যে ড্রিঙ্কস গুলো বরফ হয়ে গেছে, সেই ড্রিঙ্কস গুলোর জন্য কোন ব্লেন্ডার গুলো ভালো হবে। তো এখানে দেখেন সেই ব্লেন্ডার সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছে, তার পাশাপাশি কি করছে, চেক লেটেস্ট প্রাইস দিয়ে একটা লিংক করা, তাই না, একটা বাটন। এই বাটনে যখনই আমি ক্লিক করতেছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? amazon.com এ। এবার কেন নিয়ে আসলো? আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমি আসছিলাম কি একটা ব্লেন্ডার কিনতে, ব্লেন্ডার কিনতে এসে আমাকেও একটা ব্লেন্ডারের মডেল দেখাইলো, যেটার মডেল নাম্বার ব্লেন্টেক TB62120। এই মডেলটার দেখলাম সবকিছুই ভালো। এটার ভালো দিক কি কি? লাইট ওয়েট, পাওয়ারফুল মোটর, ম্যানি প্রিসেট, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সেলফ ক্লিন ফিচারটা আছে, ডাজন্ট রিকোয়ার ট্যাম্পিং। তারপরে হচ্ছে লেন্দি 8 ইয়ার ওয়ারেন্টি, ওয়ারেন্টিটা খুব ভালো। তারপরে হচ্ছে দেখেন এবার সমস্যা কি কি, স্মলার ব্লেন্ডিং ফিচার, তারপরে হচ্ছে নট ভেরি স্টাইলিশ, ঠিক আছে, অ্যান্ড মোর এক্সপেন্সিভ, এটা খুবই দামি কিন্তু অত ভালো দেখতে না। তারপরে হচ্ছে
গ্যাসকেট গুলো বা প্লাস্টিক কম্পোনেন্ট গুলো বেশি দিন যায় না, সেরকম একটা প্রো অ্যান্ড কনস দিয়ে দিছে, মানে ভালো দিক খারাপ দিক দিয়ে দিছে। এখন এই ভালো দিক খারাপ দিক দেখার পরে আমার মনে হইলো না এই ব্লেন্ডারটা আমার জন্য পারফেক্ট, আমি যে ব্লেন্ডারটা খুঁজতে আসছি এই ব্লেন্ডারটা সেই হিসাবে পারফেক্ট। এখন কি হচ্ছে, আমি এটার একটা প্রাইস জানতে চাই, যে এটা তো দেখলাম এর সব রিলেটেড কথাবার্তা বললাম, এখন হচ্ছে আমার দরকার এটার প্রাইস কত সেটা জানা। কেন কিনবো, আমার তো দরকার প্রোডাক্টটা। কেনার জন্য আমি যখনই চেক লেটেস্ট প্রাইসে ক্লিক করতেছি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, amazon.com এ, যেখানে প্রোডাক্ট গুলো পাওয়া যায়, একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে আসার পরে আমি যখনই দেখলাম এটার দাম $375, তখন আমি দেখলাম ঠিক আছে এটা আমার বাজেটের সাথে যাচ্ছে, এটা যেমন প্রোডাক্ট সেই হিসাবে আমি এটা কিনতে পারবো, সমস্যা নেই। তখন আমি কি করতেছি, আমি এখান থেকে বাই নাও করে দিচ্ছি। এখন যখনই আমি এই বাই নাও করতেছি কি হচ্ছে, আমি যে অ্যামাউন্টটা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম সেই অ্যামাউন্টের একটা কমিশন এই ওয়েবসাইটের ওনার পেয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, সে কিন্তু আমার ওটা দিয়ে একটা আর্নিং করে নিল। সো এই যে মেথডটা, এই মেথডটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট। আর অ্যাফিলিয়েট কি কিওয়ার্ড কাকে বলে, যেই কিওয়ার্ড গুলো দ্বারা মানুষ কোনো কিছু কেনার জন্য সার্চ করে, বা যেই কিওয়ার্ড গুলো দ্বারা মানুষকে কেনার জন্য উদ্বুদ্ধ করা হয় তাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড। এবার আসতেছি সার্ভিস কিওয়ার্ড। সার্ভিস কিওয়ার্ডটা কি? সার্ভিস কিওয়ার্ড হচ্ছে, ধরেন আপনার একটা কার ওয়াশিং সেন্টার আছে যেখানে আপনার গাড়ি পরিষ্কার করা হয়। বাইরের দেশগুলোতে এই জিনিসগুলো অনেক চলে, বাংলাদেশে হয়তোবা খুব কম, তবে ইদানিং অনেক বেড়ে গেছে। আপনি হয়তোবা জানেন আমেরিকাতে বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কারেন্টের মিস্ত্রিও পাওয়া যায় হচ্ছে কিসে, ওয়েবসাইটের মাধ্যমে। আপনার বাসায় রং করার দরকার, ওয়েবসাইটে অনেক ধরনের এজেন্সি আছে যারা এসে আপনার বাসায় রং করে দিয়ে যাবে। যেমন বাংলাদেশে এখন বার্গার, বাংলাদেশে আছে সেবা.com। হ্যাঁ, তারাও কিন্তু এখন এসে এই সার্ভিস গুলো দিচ্ছে। তো এই যে সার্ভিস গুলো দেয়, এই সার্ভিস গুলোর জন্য আপনি কি লিখে সার্চ করবেন? ধরেন আপনার একটা ইলেকট্রিশিয়ানের দরকার, আপনি এখন কি সার্চ করবেন? এখন আপনার ইলেকট্রিশিয়ানের দরকার, আপনি যদি সার্চ করেন বেস্ট ইলেকট্রিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, কাজ হবে? না, কেন কাজ হবে না? আমি তো কারণ বিশ্বের আমাকে সব আমার থেকে লোকেশন ইউজ করতে হবে। ওয়ার্ল্ড এরটা দিয়ে তো আমার মানে কোনো উপকার হবে না। আমি এক্স্যাক্টলি, যে লোকেশন আছে সেই লোকেশন গিয়ে সার্চ করতে হবে আমার। হ্যাঁ। এখন আপনি থাকেন বাংলাদেশের ঢাকায়, বাংলাদেশের চট্টগ্রামে, বাংলাদেশের খুলনায়, আপনি সার্চ করতেছেন বেস্ট ইলেকট্রিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড বা বেস্ট ইলেকট্রিশিয়ান। যখনই আপনি বেস্ট ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করবেন, আপনাকে কি করবে, হয় ইউএসএ বেজের রেজাল্ট দেখাবে বা হচ্ছে অস্ট্রেলিয়ান বেজ রেজাল্ট দেখাবে। সেগুলো দেখে তো আপনার লাভ নাই, কারণ আপনি যদি একজন ইলেকট্রিশিয়ানকে প্লেন ভাড়া করে আমেরিকা থেকে বাংলাদেশে আনেন, আমার মনে হয় ব্যাপারটা অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে, তাই না? তো আমাদের দরকার হবে হচ্ছে আমাদের যে লোকেশন, সেই লোকেশনের আশেপাশে যেসব সার্ভিস প্রোভাইডার আছে। এখন ধরেন আমি যদি এরকম ভাবে সার্চ করি বেস্ট ইলেকট্রিশিয়ান নিয়ার মি, তাহলে কি ব্যাপারটা ঠিক আছে? ধরেন আপনার লোকেশন খুলনা, আমি যদি মানে ঢাকায়, আমি যদি ইলেকট্রিশিয়ান বা বেস্ট পেইন্টার ইন মিরপুর 1, তাহলে সেটা আপনার জন্য আরো ভালো হচ্ছে না? যে আপনার বাসা যদি মিরপুরে হয় তাহলে আপনার জন্য কিন্তু মিরপুর এরিয়ার পেইন্টার বা ইলেকট্রিশিয়ান কিন্তু আপনার জন্য পারফেক্ট। তাহলে আপনি কিসের জন্য অনলাইনে সার্চ করতেছেন? কোনো প্রোডাক্ট কেনার জন্য না, বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য না, আপনি কি করতেছেন, একটা সার্ভিস নেয়ার জন্য। একটা এজেন্সির থেকে বা একটা মানুষের থেকে আপনি সার্ভিস নেওয়ার জন্য সার্চ করতেছেন। তো এই যে সার্ভিস নেওয়ার জন্য যে সার্চ গুলো করা হয় যে কিওয়ার্ড গুলো দিয়ে, সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে সার্ভিস কিওয়ার্ড। তো এই সার্ভিস কিওয়ার্ড আর হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড এসবের জন্য কি হচ্ছে, কিছু সার্চ ভলিউমের টার্গেট করে দেয়া থাকে। যেমন হচ্ছে অ্যাডসেন্স এর জন্য 6000 সার্চ ভলিউম হলে আমরা কাজ করতে পারবো। তারপরে হচ্ছে সার্ভিসের জন্য 5000 হলে আমরা কাজ করতে পারবো। তারপরে হচ্ছে
অ্যাফিলিয়েটের জন্য 5,000 সার্চ ভলিউম হলে, যে কোনো কিওয়ার্ডে যদি 5,000 সার্চ ভলিউম হয় আমরা চাইলে কাজ করতে পারবো। তবে এটা হচ্ছে জাস্ট ফর্মালিটিস এর জন্য। বাট আমরা কত সার্চ ভলিউম হলে কাজ করতে পারবো আমরা আগামী ক্লাসে এই নিয়ে ডিটেইলসে কথা বলবো, যখন আমরা একটা কিওয়ার্ড খোঁজা স্টার্ট করব। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে কিওয়ার্ড খুঁজবো। কিভাবে আমরা একটা পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করতে পারি সেটা আমরা দেখবো আগামী ক্লাসে, ঠিক আছে? সো আগামী ক্লাসে হচ্ছে আমাদের যে টপিকগুলো আমরা দেখবো, যে গুগলের অ্যাডসেন্সে এবং গুগল অ্যাফিলিয়েট কিওয়ার্ডের জন্য আমরা কিভাবে আমাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী আমরা কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখে নিব। আর আজকে আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে যে আমরা যে নিশ বা টপিক নিয়ে কথা বললাম, তাই না? এই নিশ বা টপিক নিয়ে আমরা যে কথা বললাম একটু নোট করে নেন। আপনাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে তার প্রথমেই হচ্ছে আপনাদের 5টা করে নিশ সিলেক্ট করতে হবে। 5টা করে নিশ সিলেক্ট করতে হবে প্রত্যেকের। 5টা করে নিশ সিলেক্ট করতে হবে। পাশাপাশি আমি এই যে গুগলের অ্যাডসে মানে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টটা আপনাদের করে নিতে হবে। প্রত্যেকে একটা করে গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট করবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? 5টা নিশ সিলেক্ট করতে হবে এন্ড কিওয়ার্ড প্ল্যানার একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখন এই যে নিশটা সিলেক্ট করবেন, নিশের ট্রেন্ড অবশ্যই 50-এর উপরে আপ ট্রেন্ডে থাকবে। আপ ট্রেন্ড কত আমাদের থাকবে? রেকর্ডের ক্লাসটা কি আমরা পরে দেখতে পারবো, মানে আপলোড করে দেওয়া হবে কি গ্রুপে? আচ্ছা, এই ব্যাপারটা সম্পর্কে আমি আহামরি খুব ভালো জানি না। আপনারা এই ব্যাপারটা নিয়ে সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলে নিবেন, মানে সাজ্জাদ স্যারের সাথে। ক্লাসের ভিডিও নিয়ে আমি আসলে খুব একটা জানি না। এটা নিয়ে সাজ্জাদ ভাইকে নক করলে সেটা আপনাদের জন্য ভালো হবে। মেবি দিয়ে দিবে। স্যার স্যার গুগলের ওই যে নিশটা স্যার আপ টু কত হতে হবে? 50, স্যার 50-র উপরে। 50-র উপরে, ওকে। হ্যাঁ, এখানে এই যে ট্রেন্ডটা আছে 50, এই 50-র উপরে থাকতে হবে। কেন 50-র উপরে থাকতে হবে এবার আপনাদের খুলে বলি। একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, আপনার জানুয়ারি মাসে বিজনেসটা উপরের দিকে যাচ্ছে, এটা নভেম্বরে উপরে আছে, আবার এখানে দেখেন নভেম্বরে কমে গেছে। তো এরকম যদি হয় যে এক মাসে আপনার উপরের দিকে 100-তে চলে আসলো, এক মাসে আবার ডাউনে চলে গেল, আবার এক মাস একদম উপরে উঠে গেল, আবার এক মাস আবার নিচে নেমে আসলো, তাহলে এরকম হলে কি হচ্ছে, আপনার যে ট্রেন্ডটা বা আপনার যে নিশটা সেটা কি আনস্টেবল, তার কোনো ঠিক নাই। এক মাসে আপনার প্রফিট হচ্ছে, এক মাসে টোটাল বিজনেস নাই। তাহলে এরকম হলে কি আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো? এরকম হলে আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করব। আমাদের আর্নিং অল্প হবে বাট সমান্তরাল হতে হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি খাবারের বিষয়ে এক বেলায় এত পরিমাণে খাচ্ছেন মানে গলা পর্যন্ত, আরেক আবার 2-3 বেলা না খেয়ে বসে আছে, তাহলে সেরকম হলে আপনার কি হবে? শরীর খারাপ হবে অবশ্যই। সো এই ব্যাপারটাও সেরকম ভাবেই কাজ করে। আপনাকে একটা আহ, সমান্তরাল গ্রাফ ফলো করতে হবে। ওখানে আপনার আপ এন্ড ডাউন হলে সমস্যা হয়ে যাবে। সেটা হচ্ছে পরবর্তীতে আপনারা বুঝবেন যে কি কি কারণে সমস্যাগুলো হয়। তার প্রথম কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটর আপ ডাউন করতেছে, যেটা আসলে গুগল ভালো চোখে দেখে না। সো এমন নিশ আমরা সিলেক্ট করব, এমন 5টা নিশ যেটা ট্রেন্ড 50-এর উপরেই থাকবে, 50-এর নিচে যেন ডাউনে না থাকে। ক্লিয়ার? তো এই 2টা জিনিস আপনাদের হোমওয়ার্কে থাকবে। আর আপনারা ক্লাসে একদম টাইম টু টাইম চলে আসবেন, ঠিক আছে? যাতে করে হচ্ছে আমাদের লেট না হয়। শুরুর দিকে যদি লেট হয় তাহলে আসলে ব্যাপারটা একটু কেমন দেখায়, তাই না? জি জি। আচ্ছা, টাইম টু টাইম সবাই ক্লাসে চলে আসবেন। আর আমি ফাইলগুলো আপনাদের গ্রুপে আপলোড করে দিব, সমস্যা নাই।